ভাই একটা সময় ছিল এই ধরনের পাওয়ার ব্যাংক দিয়ে এরকম ফোন চার্জ করতাম, বাট এই সময় এসে এইটা বলতে হচ্ছে যে এরকম একটা ফোন দিয়ে এই ধরনের পাওয়ার ব্যাংকে চার্জ করতে হবে। হ্যাঁ, দিনকাল ভাই এরকমই শুরু হয়ে গেছে, কারণ এই ফোনের মধ্যে 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হচ্ছে। তারপরে দেখেন যে ফোনটা কতটা স্লিম, আর আমার এই হাতে একটা 10000 mAh এর দামরা ব্যাটারি আছে, মানে একটা পাওয়ার ব্যাংক আছে। দেখেন যে এটা কত মোটা সোটা এবং খুবই ভারী, বাট এই ফোনটা মাত্র 180 গ্রামের একটু বেশি, খুবই লাইট ওয়েট এবং কম্প্যাক্ট একটা ফোন। আর এই ফোনটাকে একবার চার্জ দিয়ে আপনি 2.5 দিন কিংবা 3 দিনও চালাতে পারবেন। আমি এত হেভি ইউজ করার পরেও এটা 2 দিন অনায়াসেই পার করে দিতে পারতেছিলাম, এবং এর পরের দিন গিয়েও এটার মধ্যে মোটামুটি 20 থেকে 25% চার্জ থেকে যাচ্ছে। হ্যাঁ, ওপ্পো এরকম একটা ফোনই কিন্তু রিসেন্টলি মার্কেটে রিলিজ করে দিয়েছে, এবং এইটা চালানোর পরে আমার একটা আইফোন ছিল, সেটাকে মোটামুটি ড্রয়ারে রেখে দিছি। কারণ হচ্ছে আইফোনের সাথে এটা কম্পেয়ার যদি করি তাহলে সেটা মানে 5-6 বার আরো বেশি চার্জ দেওয়া লাগতেছিল এইটার পাশাপাশি, মানে এটাকে একবার চার্জ দিলে সেটাকে সেম টাইমে 4-5 বার চার্জ দেওয়া লাগে, এরকম একটা অবস্থা। তো এই ফোনটাকে নিয়ে যদি আপনি ট্রাভেলে যান তাহলে কিন্তু আপনি ট্রাভেলে গিয়ে যদি আপনার কাছে এক্সট্রা আরেকটা ফোন থাকে, এরকম আপনার ফোনে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে ওপ্পোর এই ফোনটা দিয়ে আপনি চাইলে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। শুধু ফোন না, লাইক আপনি কন্টেন্ট ক্রিয়েটর, এই ধরনের একটা মাইক্রোফোন আছে আপনার কাছে, অথবা যে কোনো একটা গ্যাজেট অ্যাক্সেসরিজ আছে, TWS আছে, সেগুলোকেও আপনি এই ফোনের মাধ্যমে খুব ইজিলি চার্জ করে ফেলতে পারবেন, কারণ এটার মধ্যে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে। কথা বলছিলাম হচ্ছে Oppo A6 Pro এই ফোনটাকে নিয়ে। এত দাম দিয়ে এই ফোনটা কিনে কি আমরা এই ধরনের পাওয়ার ব্যাংকের কাজে ব্যবহার করব? একদমই না, কারণ এটা Oppo এভাবেই মার্কেটিং করতেছে যেটার মধ্যে 7000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, এইসব ডিভাইস চার্জ করা যায়। বাট আমরা রিয়েল লাইফে দেখবো যে আসলে এই ফোনটা কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারে, এটার ডিসপ্লের কি অবস্থা এবং ক্যামেরার কি অবস্থা। বাই দ্য ওয়ে, ভিডিও শুরুতে আপনাদেরকে এটার প্রাইসটা একটু বলে রাখি। এটার প্রাইস হচ্ছে 34,990 টাকা। এই দামে আপনি 8256 জিবিটা অফিসিয়ালি পেয়ে যাবেন, এবং এটার বক্সের মধ্যে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। সামহাও Oppo আমাদেরকে শুধুমাত্র এই ডিভাইসটাই সেন্ড করেছে, এটার সাথে কোনো বক্স আমরা পাই নাই। বাট আপনারা যখন কিনবেন তখন কিন্তু 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে এটার মধ্যে যে 7000 mAh এর ব্যাটারিটা রয়েছে সেটাকে খুবই ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন। এসবকে সাইডে রেখে জাস্ট এটার ডিজাইনের দিকে একবার তাকান, যে লাইটের রিফ্লেকশন পড়লে এই ফোনটা কত সুন্দর করে গ্লো করে, এবং আমার কাছে পার্সোনালি এটার ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে। যেরকম আমি এই ফোনের ব্র্যান্ডের নামটা না দেখাই, দেখেন যে এটার ক্যামেরা বাম্পগুলো কতটা উঁচু উঁচু হয়ে আছে। এটাকে যখন টেবিলের উপরে এভাবে রাখবেন দেখেন যে ওয়াবল করে, কিন্তু এই ফোনটাকে যদি আমি টেবিলের উপরে রাখি একদমই ফ্ল্যাট কিন্তু বসে থাকতে পারে, একদমই স্লাইটলি ওয়াবেল করে, যেটার কারণে কিন্তু খুব বেশি একটা প্রবলেম ফেস করতে হয় না, কারণ হচ্ছে এটার ক্যামেরা বাম্পটা একদমই এর ব্যাক সাইডের সাথে মিশে গেছে। এরকম ফোন এই সময় আমরা খুব কমই দেখে থাকি। আর এর ব্যাক সাইডে ম্যাট ফিনিশ হওয়ার ফলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কোনো অবস্থাতেই বসতেছিল না। আপনি যদি কভার ছাড়াও এই ফোনটাকে ইউজ করেন আপনার হাতের ছাপ কিন্তু একদমই বসবে না। আমি আবারও যদি এই ফোনটার সাথে একটু কম্পেয়ার করি, আমি নামটা একটু নাই দেখাই, এটার রিভিউ কিছুদিন পরে আসবে। এটার ব্যাক সাইডে কিন্তু গ্লসি ফিনিশ রয়েছে, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এবং হাতের চাপ বসে ফোনটা খুব দ্রুতই কিন্তু বিশ্রী হয়ে যাচ্ছিল। বাট এদিকে কিন্তু এটা অনেক বেশি ভালো। এই ফোনটা হাতে নেওয়ার পর আমি মোটামুটি কনফার্ম যে এই ফোনটা প্লাস্টিক দিয়েই বিল্ড করা হয়েছে। এর ব্যাক সাইডে আসলে প্লাস্টিক নাকি গ্লাস সেটা কনফার্ম ভাবে বলা যাচ্ছে না, বাট এর ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। বাট প্লাস্টিক হলেও এটা হাতে নিতে মোটামুটি ভালোই প্রিমিয়াম লাগতেছিল, এবং কিন্তু ভালোই ডিউরেবল। তো চলুন একটু ডিউরেবিলিটি টেস্ট করে দেখি যে আসলে ভেঙে টেঙে যায় কিনা। না, এটা এখনো ভাঙে নাই। আমি যদি একটু আনলক করে দেখাই, এই যে দেখেন যে এটা কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করতেছে। বাট কেউ ফোন আবার এভাবে ফেলতে যায় না, কারণ হচ্ছে এটা আমাদেরকে ফালানোর জন্য পারমিশন দিয়েছে। তো সেই জায়গায় আপনি যদি নিজের টাকা খরচ করে কিনে এটাকে ডিউরেবিলিটি টেস্ট করতে যান, যদি ভেঙে যায় সেটার দায়ভার কিন্তু আমি কোনো অবস্থাতেই নিব না। বাট এটা হাতে নিতে সত্যিই খুবই প্রিমিয়াম লাগছিল। তারপর যদি আপনি এটা ডিসপ্লের দিকে তাকান তখন মনে হবে যে একটা ফ্ল্যাগশিপ ফোনই আপনি দেখতেছেন। একদমই সিমেট্রিক্যাল ন্যারো বেজেলের একটা ডিসপ্লে, সামনের দিক থেকে দেখে মনে হয় যেটা একটা লাখ টাকার ফোন। এখানে 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে, এবং এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার মানে হচ্ছে এটা একটা 10 বিট প্যানেল, এবং যার কারণে খুবই শার্প এবং খুবই কালারফুল লাগছিল। আর এটার মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা আছে। রিফ্রেশ রেটটার প্রত্যেকটা অ্যাপের মধ্যে প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু কাজ করে। কোনো অবস্থাতে এটা 90 FPS কিংবা 100 FPS এ রান হতে দেখি নাই। সবসময় প্রত্যেকটা অ্যাপের মধ্যে আমি দেখেছি যে এটা 120 FPS ঠিকঠাকভাবে কাজ করতেছিল, এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 1400 নিটস। এটাকে আমি আউটডোরে রিয়েল লাইফে ইউজ করে দেখেছি যে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না, এবং এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। মিস টাচ তো হয়ই না, কারণ হচ্ছে এটা একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে। আর আপনারা সবাই জানেন যে ফ্ল্যাট ডিসপ্লে আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। তার উপরে তো এই ডিসপ্লে যে মানে সিমেট্রিক্যাল ভেজেল, একদমই চারপাশে চিন ভেজেলটা দেখেন যে একদমই নেরো, যার কারণে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে দেখতে। আর এটার মধ্যে আপনি মুভি দেখেন কিংবা গেমিং করেন খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। বাই দ্য ওয়ে, এটার মধ্যে কি এসওসি ইউজ করেছে সেইটা নিয়ে ভিডিওর শেষে কথা বলতেছি, কারণ এই জায়গায় কিছুটা ঝামেলা রয়েছে। এটার জন্য ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। যারা স্পেশালি গেমার রয়েছেন তাদেরকে বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরেই ডিসিশন নেবেন যে আসলে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা। বাট এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। এটার যে পানসোল কাটআউটটা রয়েছে সেটা তুলনামূলকভাবে একটু বড় মনে হয়েছে। এটা যদি আরেকটু ছোট করা যেত তাহলে আরো বেশি ভালো হতো। তাছাড়া ওভারঅল এটা ডিসপ্লে একদমই টপ নচ লেভেলের ছিল। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার বলতে তো একদমই ভুলে গেলাম, এই ডিসপ্লে নিচের দিকে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে,
রয়েছে, এটা অবশ্যই একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই জায়গায় এই প্রাইস রেঞ্জে আসলে আলট্রাসনিক মানে কখনোই পাবেন না, বাট এটা খুবই ফাস্ট ছিল। দেখলাম যে হাত যদি গেমেও যায় তারপরেও ঠিকঠাকভাবে আনলক করতে পারতেছিল, কোনো অবস্থাতেই এটাকে আমি একবারও মিসরিড হতে দেখি নাই। আপনি যদি এই ফোনটার বটমের দিকে তাকান তাহলে এই জায়গায় আপনি হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাবেন, যেখানে আপনি চাইলে শুধুমাত্র একটা সিম কার্ড অথবা একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন। তখন কিন্তু চাইলে আপনি এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন না, বাট এটার মধ্যে যদি ট্রিপল কার্ড স্লট দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। আর সিম স্লটের সাথে কিন্তু মেইন মাইক্রোফোনটা থাকছে, বাট এই জায়গায় কাহিনী হচ্ছে যখন আপনি সিমটাকে ইজেক্ট করতে যাবেন তখন এই জায়গার মধ্যে কোন মানে ছিদ্রের মধ্যে হচ্ছে যে আপনি সিম ইজেক্টর ঢোকাবেন সেটা নিয়ে একটু কনফিউজড হয়ে যেতে পারেন, যে আপনি মানে সিম ইজেক্টর দেখা যাচ্ছে যে সিম ট্রে খোলার জন্য হয়তো আপনি মাইক্রোফোনে গোতা দিয়ে ফেলতে পারেন, এরকম একটা অবস্থার মধ্যে মাইক্রোফোনটা ফিট করে রাখছে। তো এইটা আমার মনে হয় যে ওপর ফিক্সড করা উচিত, যে আপনি যখন সিম ট্রে খুলবেন তখন একটু কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোনটা দিয়ে আপনি সিম ট্রে খুলবেন। আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তার পাশে ইউএসবি টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার পেয়ে যাবেন, এবং আপনি যখন রাইট সাইডে আসবেন তখন পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাচ্ছেন। আর টপ সাইডে আসলে এই জায়গায় দেখতে পারবেন যে একটা আয়ার ব্লাস্টার রয়েছে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। আর এর যে লেফট সাইডে রয়েছে সেটা একদমই ফাঁকা রাখা হয়েছে, এই জায়গায় কিছুই থাকছে না। যেহেতু এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে যার কারণে আপনি যখন আউটডোরে প্রচুর পরিমাণে নয়েজি এনভায়রনমেন্টে কথা বলবেন তখন কিন্তু আপনার অপর পাশের ব্যক্তি খুবই ক্লিয়ারলি কথা শুনতে পাবে। এই ফোনটার মধ্যে IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে কিন্তু চাইলে এই ফোনটা নিয়ে আপনি সুইমিং পুলে গিয়ে পানির নিচে আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন। যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ অনেকেই আছেন যারা হচ্ছে ফোন নিয়ে পানির নিচে গিয়ে ভিডিও টিডিও করতে চান, এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভিডিও করা যায়, কোনো অবস্থাতে এটার মধ্যে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা একদমই নাই। আর হচ্ছে যখন আপনি আন্ডার ওয়াটার ভিডিও করবেন তখন দেখা যাচ্ছে যে কোনো ফোনে কিন্তু টাচ পানির নিচে গিয়ে কাজ করবে না। এটার ভলিউম বাটনগুলো এবং পাওয়ার বাটনগুলোতে কিন্তু ভিডিও রেকর্ড, পজ, কাট এই ধরনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, এবং যার কারণে পানির নিচে থেকে আপনি কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবেন। যে ব্যাপারটা কিন্তু অনেক বেশি এনজয়েবল ছিল, এবং আশা করি যারা পানির নিচে ছবি টবি তুলবেন তারা এটা খুব বেশি এনজয় করবেন। বাট এইটা আমার কাছে একটু গেমিক টাইপেরই মনে হয়, যে পানির নিচে আপনি সারাদিনে একটা ফোন নিয়ে কয়বার যাবেন, হয়তো বা বছরে 2-1 বার যাবেন পানির নিচে গিয়ে। প্রত্যেকটা ফোন কোম্পানি এই সময় এসে দেখা যায় যে মানে পানির নিচে ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এসব নিয়ে মার্কেটিং করে। তো এই ব্যাপারগুলোকে স্কিপ করে অন্য জায়গায় মনে হয় যে একটু বেশি নজর দেওয়া উচিত, এবং আমি ওপ্পোকেও এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা চাইলে অন্যদিকে একটু ফোকাস করতে পারবেন। বাট এই ফোনটার অন্যদিকের কী অবস্থা, মানে এর ক্যামেরার কী অবস্থা, ব্যাক সাইডে তাকালে মনে হয় যে এই জায়গায় ট্রিপল ক্যামেরা সেট আপ, কিন্তু আলটিমেটলি আসলে কাজের ক্যামেরা মাত্র একটাই। এটা একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এই 25 সালে এই সময় এসে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, মানে এটা শুনতেই মানে হাসি পাচ্ছে এরকম একটা অবস্থা। যাই হোক ভাই, এটাকে মাফ করে দেন, এটাকে সাইডে রেখে তো চলুন এর মেইন লেন্সের ফটো স্যাম্পলগুলো একটু দেখি। এই ফোনের প্রাইস হচ্ছে 35,000 টাকা। তো 35,000 টাকা প্রাইস অনুযায়ী এটার যে ফটোর আউটপুট সেটা আমি বলবো যে কিছুটা আমাকে হতাশ করেছে। আপনি যদি ছবিগুলো দেখেন দেখবেন যে ছবিগুলো অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি কালারফুল, শার্পনেস, ডিটেল সব কিছুই মোটামুটি ভালো ছিল, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো ছিল, যার কারণে ফটো নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করার সুযোগ নাই। কিন্তু এই বাজেটে অন্যান্য ফোন যেগুলো রয়েছে সেগুলোর ক্যামেরাও আমার কাছে স্লাইটলি ব্যাটারি মনে হয়েছে এইটা থেকে, যার কারণে এইটার যে ক্যামেরা আউটপুট সেটা নিয়ে আমি আহামরি বেশি কোনো এক্সপেকটেশন আপনাদেরকে রাখতে বলবো না। একটা 35,000 টাকার ফোন থেকে যেমন পাওয়া দরকার সেই রকমই পাবেন, বাট এইরকম হয়তো বা 30,000 টাকা দিয়েও আপনি পেতে পারেন। আপনি হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি বোঝানোর ট্রাই করতেছি, এই স্যাম্পলগুলো দেখে হয়তো আপনারা আইডিয়া করতে পেরেছেন। কিন্তু ভালো ব্যাপার যেটা সেটা দেখলাম যে এটা ডে লাইটে যেরকম ভালো ছবি দিচ্ছিল সেম টাইমে কিন্তু লো লাইটেও খুবই ভালো আউটপুট দিচ্ছিল। অনেক ফোন আছে যে দিনের বেলায় খুবই সুন্দর ছবি দেয়, কিন্তু লো লাইটে যখন চলে যায় তখন এটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন ক্যাপচার করে। তো সেই জায়গায় এটার মধ্যে এরকম কোনো প্রবলেম ফেস করে নাই। এটা যখন আপনি লো লাইটে গিয়ে ছবি তুলুন তখন খুবই ভালো শাটার স্পিড রেখে ছবি তুলতে পারে, যেটা আমার কাছে ভালো লেগেছে। দেন যদি এটার পোর্ট্রেট ফটোগ্রাফিতে আসেন তাহলে এই জায়গায় ভালো ব্যাপার হচ্ছে যে আপনি 1x এবং 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। অনেক ফোনেই দেখা যায় যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকে, বাট শুধুমাত্র 1x এ পোর্ট্রেট তোলা যায়। আর আপনারা সবাই জানেন যে 1x থেকে কিন্তু 2x এর পোর্ট্রেটগুলো ভালো হয়ে থাকে, যদিও কিনা এটাতে টেলিফোটো লেন্স নেই, ডিজিটাল জুম করে ছবিটা তুলবে, তারপরেও কিন্তু এটা ডিজিটাল জুম করার পরেও খুবই শার্প এবং ডিটেল ছবি তুলতে পারে। আর ওপ্পোর ফটো আপনারা সবাই পছন্দ করেন, কারণ হচ্ছে নিজেকে একটু বেশি সুন্দর দেখায়, আর নিজেকে সুন্দর দেখাতে সবাই পছন্দ করে। এই পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখে হয়তো বা নিজেরা একটা আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাবেন। এটার পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করতে চাই না, কারণ এর এইচ ডিটেক্ট, শার্পনেস সবকিছুই ভালো ছিল। কিন্তু ওপ্পো যে জিনিসটা আদিকাল থেকে পেয়ে এসেছে সেটা হচ্ছে যে ফেসটাকে একটু স্মুথ করে দেওয়া, ব্রাইট করে দেওয়া, সেই জিনিসটা এটার মধ্যেও করে। আর এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু এনজয় করবে আই থিঙ্ক। আমি নিজেও চাই যে আমাকে একটু সুন্দর দেখা যাক। যাই হোক, সেটা নিয়ে কথা না বলি, তো চলুন এটার ভিডিও নিয়ে কথা বলা যাক। কিন্তু এই জায়গায় আমি একটু হতাশ, একটু না একটু বেশি হতাশ, কারণ 35,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন, সেটা দিয়ে সর্বোচ্চ আপনি ভিডিও করতে পারবেন শুধুমাত্র 1080p 60fps। এই ভিডিও স্যাম্পলটা দেখে হয়তো বা আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে আসলে কেমন লেভেলের ভিডিও পাবেন, কারণ এইটা থেকে আহামরি লেভেলের ভালো কোনো ভিডিও পাচ্ছিলাম না। এইটা দিয়ে যদি 4K 30fps ভিডিও রেকর্ড করা যেত সেটা আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হতো, বাট 1080p 60fps যেহেতু দিয়েছে যার কারণে কিন্তু খুবই স্টেবল এবং
এবং স্মুথ ভিডিও পাচ্ছিলাম, এবং রেজুলেশনটা যদি আরেকটু বেটার হতো তাহলে হয়তো বা ইউজফুল ভিডিও এটা থেকে বের করে আনা যেত। বাট ওভারঅল এটার ভিডিও কোয়ালিটি ভালো ছিল। আর এর ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা ছিল। বরাবরই কিন্তু ওপো সেলফির দিক দিয়ে একটু বেশি নজর দিয়ে থাকে, এবং এটা দিয়ে সেলফি তুলে নিজেকে অনেক বেশি সুন্দর লাগে। হয়তো বা এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে কেমন লেভেলের সেলফি পাবেন। বাট আমি দেখলাম যে বিউটিফিকেশন সবকিছু অফ করে দেওয়ার পরেও ফেসটাকে কেমন জানি একটু স্মুথ করে দিচ্ছে। আমি কোনো অবস্থাতেই ফেসের শার্পনেস ডিটেল অনেক বেশি থাকবে সেই ব্যাপারটা পাচ্ছিলাম না। আমি সবকিছু অফ করে আমি অনেকবার ট্রাই করে দেখলাম যে ফেসটাকে একটু স্মুথ করতেছে। দেখা যাচ্ছে ফেসের মধ্যে আমার টুকটাক দাগ টাক আছে, এই যে হয়তো বা দেখে বুঝতেই পারছেন। তো সেই ব্যাপারগুলো দেখলাম যে এটার মধ্যে থাকে না, এগুলো একদমই উদাও করে দেয়। মুখের মধ্যে দু একটা টুকটাক তিল থাকলেও সেগুলোকেও খেয়ে দিচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এটা দিয়ে হয়তো বা আপুরা অনেক সুন্দর সেলফি তুলতে পারবে। যাই হোক, এটা দিয়েও ভিডিও করতে পারবেন 1080p 30fps এ, এবং এই স্যাম্পলটা দেখে হয়তো বা আইডিয়া করতে পেরেছেন যে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেমন লেভেলের ভিডিও আউটপুট পাবেন। ভাই ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যারা গেমার বাইরে রয়েছেন তারা একটু ওয়েট করেন, আপনাদেরকে নিয়ে ভিডিও শেষে বসে আলোচনা করব। তো চলুন আমরা আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এটা আমাকে সবথেকে বেশি হতাশ করেছে এটার এসওসি দিয়ে, কারণ এটার প্রাইস 35,000 টাকা। ঠিকই শুনছেন যে 35,000 টাকা দিয়ে আপনি একটা ফোন কিনতেছেন যেটার মধ্যে মিডিয়াটেক হেলিও G100 এসওসি পাচ্ছেন। হ্যাঁ, এটা শুনে একটু অবাক হতেই পারেন, কারণ এই এসওসিটা আমরা একদমই বাজেট রেঞ্জে দেখে থাকি, যেগুলোর প্রাইস মোটামুটি 20, 22, 25,000 টাকা হয়ে থাকে। বাট 35,000 টাকা খরচ করে যখন আপনি একটা ফোন কিনবেন অবশ্যই এর থেকে বেটার এসওসি আশা করে থাকেন। এই ব্যাপারটা খাতা কলমে কিন্তু আমরা সবাই চেয়ে থাকি, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্য ব্যাপারটা একটু ভিন্ন রকম হতে পারে। যেমন আমি চাই যে ফোনটা অনেক বেশি ফাস্ট চলুক, কিন্তু এমন তো না যে সবাই ফোন দিয়ে অনেক বেশি গেমিং করে। অনেকেই চাই যে খুবই স্টেবল একটা পারফরমেন্স দিবে, ফোনের ডিজাইনটা অনেক সুন্দর হতে হবে, ডিসপ্লেটা একদমই টপ নচ ফ্ল্যাগশিপ লেভেলের হতে হবে, দেন হচ্ছে ক্যামেরাটাও ভালো হতে হবে, ব্যাটারি ব্যাকআপও ভালো লাগবে। বাট পারফরমেন্স নিয়ে তাদের খুব বেশি একটা মাথা ব্যথা নাই, পুরা দুরা গেম খেলবে ফোনের মধ্যে, ব্যাপারটা এরকম না। তাদের জন্য কিন্তু এই ফোনগুলো ডিজাইন করা। একটা সময় আমিও ভাবতাম যে ফোনের মধ্যে কেন বেশি পাওয়ারফুল এসওসি দিচ্ছে না। হ্যাঁ, পাওয়ারফুল এসওসি দিলে আমরা লং টাইমে ভালো সাপোর্ট পাই। যেমন এই ফোনটা যদি আপনি এখন 2 বছর ইউজ করেন, এটার মধ্যে যদি আরেকটু বেটার এসওসি দেওয়া হতো হয়তো আপনি 3 বছর কিংবা 4 বছর ইউজ করতে পারতেন। তো সেই ব্যাপারে লং রানে গিয়ে আপনাকে খুবই ভালো একটা সাপোর্ট দিত। কিন্তু এটার মধ্যে যে G100 এসওসিটা ইউজ করা হচ্ছে সেটা নিয়ে আমরা অলমোস্ট সবাই জানি এটার পারফরমেন্স কেমন। এটা অনেক বেশি মানে স্টেবল একটা এসওসি বলতে পারেন, যেটা থেকে খুবই স্টেবল পারফরমেন্স পাবেন, কারণ খুব বেশি একটা পারফরমেন্স ড্রপ করে না। লং টাইম যদি আপনি গেমিংও করেন খুবই ভালো কিন্তু গেমিং করতে পারবেন। এটা দিয়ে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আমি টেস্ট করে দেখেছি যে মোটামুটি ভালোভাবেই চলতেছিল, খুব বেশি একটা প্রবলেম হয় না। একটু লং টাইম গেমিং করলে দেখা যাচ্ছিল যে একটু ওভারহিট হয়, তখন ফ্রেমটা একটু ড্রপ করে। বাট আপনি চাইলে কিন্তু শখের বসে যে গেমগুলো খেলে থাকেন সেগুলো খেলতে পারবেন। বাট যারা হচ্ছে যে হেভি গেমার রয়েছেন, একদমই প্রফেশনালি গেমিং করবেন, গেমিং ডিভাইস খুঁজতেছেন, তাদের জন্য এটা সাজেস্ট করা যায় না। বাট রেগুলার লাইফে ইউজ করতে গেলে এই পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট করতে পারে, অনেকগুলো অ্যাপ একই সাথে রান করতে পারে, যেহেতু এটার মধ্যে 8GB র্যাম রয়েছে। তার পাশাপাশি আপনি চাইলে 8GB আরও ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, এবং 256GB স্টোরেজ রয়েছে, যেটা হচ্ছে UFS 2.2। যেহেতু এটা স্টোরেজ টাইপটা বেটার, যার কারণে কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো ছিল। আমি অনেকগুলো অ্যাপ একই সাথে রান করে দেখেছি। সত্যি বলতে এই ফোনটাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে লাস্ট 1 সপ্তাহ আরও বেশি সময় ধরে ইউজ করতেছি, 10 দিনের মতো ইউজ করতেছি। তো সেই জায়গায় আমি খুব একটা প্যারা খাই নাই, খুব একটা না, আমি একদমই প্যারা খাই নাই পারফরমেন্স নিয়ে, যার কারণে আপনাকে পারফরমেন্স নিয়ে খুব একটা ভাবতে হবে না। বাট এই জায়গায় বলতেই হচ্ছে যে 35,000 টাকা প্রাইস অনুযায়ী এটার এসওসিটা আমি মানতে পারি না। ওপো চাইলে কিন্তু আরেকটু বেটার এসওসি দিতে পারতো এই জায়গায়। তো এখন ফাইনাল কথায় আসি, সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, এইটাই নিয়ে হচ্ছে যে ওপো অনেক বেশি মাতামাতি করতেছে। এটার মধ্যে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটা বলতে পারেন যে আমি প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করেছি 7000 mAh এর ফোনের ব্যাটারিটা, এবং প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি। আমি সারাদিনই দেখা যাচ্ছে যে ফেসবুক, ইউটিউবে সময় কাটাই, হোয়াটসঅ্যাপে কিংবা দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলে থাকি। তো সেই কাজগুলো করেও দেখা যাচ্ছিল যে 2 দিন আমি ইউজ করছি, এবং এর পরের দিন গিয়েও এটার মধ্যে 20-25% চার্জ থাকতেছে। তারপর যদি আমি এর পরের দিন টুকটাক ইউজ করি তাহলে এটা 3 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে। এই ফোনটাকে আমি 10-12 দিন ইউজ করার মধ্যে একবারও রিভার্স চার্জ যে ফিচারটা রয়েছে সেটা ইউজ করে নাই। আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষজন এটা ইউজ করবে না। বাট যখন আপনি অনেক বেশি প্রবলেমে পড়ে যাবেন এবং ইমার্জেন্সি মুহূর্তে আপনার রিভার্স চার্জ দরকার হবে, তখন তো অবশ্যই আপনি এটা ইউজ করবেন। কিন্তু এটা আসলে রেগুলার লাইফে খুব একটা ইউজ করা হবে না। কিন্তু অবশ্যই আপনি এনজয় করবেন হচ্ছে এটা 7000 mAh এর ব্যাটারি, যেই ব্যাটারি থেকে আপনি অনেক লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা টু বি অনেস্ট বলতেই হচ্ছে যে এই ফোন থেকে আপনি অনায়াসেই 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 35,000 টাকা খরচ করে আপনি এই ডিভাইসটা কিনবেন কিনা। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আপনার যদি প্রায়োরিটি হয়ে থাকে এরকম যে আপনার খুবই ভালো একটা ডিসপ্লে লাগবে, শুধু খুবই ভালো না, একদমই এরকম একটা প্রিমিয়াম ডিসপ্লে, ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন। দেন হচ্ছে যদি মনে হয় যে আপনি একটা স্টেবল খুবই ভালো একটা ব্র্যান্ডের ফোন ইউজ করবেন, ফোনটা অনেক বেশি দেখতে সুন্দর হতে হবে এবং খুবই লাইট ওয়েট হতে হবে, এটার মধ্যে বিশাল বড় ব্যাটারি, তারপরে এই ফোনটা কিন্তু অনেক বেশি লাইট ওয়েট, এই ধরনের লোকদের জন্য এই ফোনটা অনায়াসেই সাজেস্ট করা যায়। স্পেশালি যারা গেমার রয়েছেন তাদেরকেই শুধুমাত্র সাজেস্ট করতে পারতেছি না, তাছাড়া ওভারঅল সবাই কিন্তু এই ডিভাইসটা নিয়ে হ্যাপি থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এই ফোন নিয়ে আপনার কি মতামত সেটা চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।